সুপ্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, কিছুদিন ধরেই আমি আপনাদেরকে বলছিলাম যে ভারতবর্ষ কতদিন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল দিতে পারবে। এই যা পরিস্থিতি হচ্ছে তাতে বোধহয় ভবিষ্যতে আর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল দিতে পারবে না। আমি কথা কিন্তু বেশ কয়েকবার বলেছি। এখন গতকালকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছেন। উনি দেশবাসীকে সতর্ক করেছেন। উনি বলেছেন যে করোনা কালের মতো তৈরি থাকুন। প্রধানমন্ত্রী করোনা কালের মতো তৈরি থাকুন। করোনার সময় যা হয়েছিল ঠিক একই জিনিস হতে চলেছে। তার কারণ আছে, পেছনের কারণটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন দেখা যাক উনি কি বলছেন। উনি বলছেন, আজ লোকসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তৃতায় দুশ্চিন্তা প্রকট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। জানালেন, ভারত অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। মোদীর মতে এই চ্যালেঞ্জের মাত্রা এবং অভিঘাত এতটাই হতে পারে যে দেশবাসীকে করোনা অতিমারির সময় মতো প্রস্তুত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তার কথায়, এই যুদ্ধ ভারতকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এর প্রভাব ভারতে দীর্ঘদিন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যে উদ্বেগজনক, বক্তৃতার শুরুতেই তা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী। বলেন, এই যুদ্ধ ভারতকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। চ্যালেঞ্জগুলি অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত এবং মানবিকও বটে। এই দেশগুলি যুদ্ধরত এবং সেই যুদ্ধে প্রভাবিত দেশগুলির সঙ্গে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যে অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে তা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্যের প্রধান পথ, অর্থাৎ ওই যে হরমুজ এটা প্রণালী। বিশেষ করে আমাদের গ্যাস এবং তেলের চাহিদা মেটায় এই অঞ্চল। এছাড়া প্রায় 1 কোটি ভারতীয় উপসাগরীয় অঞ্চলে কর্মরত। এইসব কারণে ভারতের উদ্বেগ খুবই বেশি। এই ক্ষেত্রে আমাদের সকলের একজোট হয়ে থাকার কথা, এক সুরে কথা বলার প্রয়োজন, যেমন আমরা করোনা অতিমারির সময় আমরা ছিলাম। এখন এই যে আমাদের দেশে এখন এই তেলের সংকট টঙ্কট দেখা দিচ্ছে না, এখনো পেট্রোল পাম্পে আমাদের লাইন পড়েনি, কিন্তু যে অটো গ্যাস পাওয়া যাচ্ছে না, অটোর দেখবেন বিভিন্ন পাম্পে আপনারা তো দেখতে পেয়েছেন ছবিতে, ভিডিও রিলে বা ছবিতে দেখতে পেয়েছেন যে পশ্চিমবঙ্গে অটোর দীর্ঘ লাইন। শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের সর্বত্র এখন যারা গ্যাসে অটো চালায় সেই অটোগুলো একটা বেলা পুরো অপেক্ষা করে অটোতে গ্যাস ভরার জন্য। তাদের একবেলা রোজগার চলে যায়। এখন এটা কতদিন চলবে? একে অপরের প্রতি তো যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে, এটা কতদিন চলবে? প্রধানমন্ত্রী এটা বলার কারণ হচ্ছে, হিন্দুস্তান টাইমস একটা খবর করেছে। খবরটা হচ্ছে, যুদ্ধের মূল্য, হরমুজ পেরোতে জাহাজ প্রতি $20 লক্ষ মাসুল ইরানের, চাপ বাড়ল ভারতে। দেখুন, হরমুজ পেরোতে গেলে প্রতি জাহাজকে $20 লক্ষ ইরানকে দিতে হবে। কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তাদের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর লক্ষ্যে ইরান কিছু জাহাজের যাতায়াতের ক্ষেত্রে $20 লক্ষ মাসুল আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য এবং আইন প্রণেতা আলাউদ্দিন বরুজিদি সম্প্রতি সম্প্রচার করা একটা ইসলামিক রিপাবলিক অফ ব্রডকাস্টিং জানিয়েছেন, এই বিশাল অঙ্কের মাসুল আদায় প্রক্রিয়াটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। মানে যে যাবে তাকে $20 লক্ষ দিয়ে ওখান থেকে নিয়ে যেতে হবে তেল। এখন তেলের যা দাম সব জায়গায় বাড়ছে, কারণ তেলের খনি নষ্ট হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না একটা ভিডিওতে, আমাদের হয়তো আবার কয়লার উনুনে ফিরে যেতে হবে, আমাদের আবার বেলগাড়িতে হয়তো চড়তে হতে পারে,
কারণ তেল যদি না থাকে তাহলে আপনার স্কুটারই হোক আর বাইকই হোক আর আপনার গাড়ি হোক, সে তো অচল। তো যাই হোক, প্রণালীতে কয়েক দশক পর একটি নতুন সার্বভৌমত্ব শাসন ব্যবস্থা চালু করলো ইরান। তিনি বলেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে $20 লক্ষ আদায় করাটা ইরানের ক্ষমতার প্রতিফলন। তিনি আরো বলেন, যেহেতু এটা যুদ্ধের খরচ আছে, তাই স্বাভাবিকভাবে আমাদের এটি করতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ট্রানজিট মাশুল দিতে হবে। এর মধ্যে ভারত পড়েছে কিনা তাও কিন্তু এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু এখন ভারতের কাছে যা খবর আছে, ওখানে টাকা না দিলে কিন্তু জাহাজ ছাড়বে না। অর্থাৎ একে তেলের দাম বাড়ছে, তারপর এক জাহাজ আসতে গেলে $20 লক্ষ তাকে ইরানকে জমা দিতে হবে। ইরান এটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে, এই যুদ্ধটাকে, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তোলার জন্য ব্যবসায় পরিণত করে দিয়েছে আর কি। এখন এই যে অবস্থা, তেলের যে সংকট, এখন ভারতবর্ষের কাছে যা তেল আছে, মানে যেটা মজুদ তেল আছে, সেই মজুদ তেল যদি বার করে দেয়, তাহলে পরে ভবিষ্যতে কিন্তু ভারত সম্মুখীন হবে একটা কড়া চ্যালেঞ্জের মুখে। সেক্ষেত্রে ভারত তার জমানো তেল থেকে তেল বার করবে না। এখন যতটুকু আমদানি করা যায়, ভারতের তেল খুব একটা নেই, যতটুকু আমদানি করা যায় তা দিয়ে কোনো মতে আমরা নিজেদেরটা চালিয়ে নেওয়ার কথা ঠিক করছি। এখন করোনার সময় কি হয়েছিল, করোনার সময় আমরা বিভিন্ন দেশকে দিতে পেরেছিলাম, কারণ আমরা করোনার টিকা আমরা তৈরি করেছিলাম, আমরা তৈরি করে বিভিন্ন দেশকে আমরা ফ্রিতে টিকে দিয়েছিলাম। কিন্তু তেল তো আমাদের দেশে নেই, আমরা তো পরনির্ভরশীল। তেল আনতে যদি এই বিশাল খরচ হয়, আজকে যদি 105 টাকা যদি লিটার হয় আমাদের এখানে পেট্রোলের, আমি ডিজেলের কথা বলছি না, পেট্রোলের, তাহলে সেটা গিয়ে হয়তো আরো 50, 60 টাকা, 70 টাকা করে লিটারে বেড়ে যেতে পারে, বা তারও বেশি হতে পারে। $20 লক্ষ কম নয়, টাকায় কনভার্ট করুন, আপনি তাহলে বুঝে যাবেন যে $20 লক্ষ কত হয়। এবং একটা এতে ব্যারেলে 365 লিটার আপনার থাকে, তেল থাকে। এবার সেই হিসেব করতে গেলে জটিল হিসেব, অত মাথায় ঢুকবে না, আর আমার বেকার বলে লাভ নেই। ফলে এই যে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন ভারত হতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে আমি আগাম আন্দাজ করেছিলাম এই পরিস্থিতিতে যাবে। সুতরাং হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ভারত তেল নাও দিতে পারে। অতএব আমি যে কথাটা বলেছিলাম, এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, যে সমস্ত তেলের উপরে নির্ভরশীল, তারা এবার নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিক। ভারতবর্ষ আপাতত তেল দিতে পারবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন না একটু উদ্বেগী হয়ে গেছে। তারা এখন আলু, পেঁয়াজ, টমেটো, শাকসবজি যেগুলো রাখা যেতে পারে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। চাল তুলতে শুরু করে দিয়েছে, ডাল তুলতে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। খুব শিগগির দেখবেন ভারতে বাজারে একটা প্রচন্ড চাহিদা দেখা দেবে। এখন যে এক্সট্রা যে মালটা, যেটা আমরা বাইরে করে দিই, বিক্রি করে দিই, সেইখানে যদি এক্সট্রা মালটা যদি কমে যায় আর যাতায়াতের পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে আপনি করবেন কি? আপনার নিজের দেশের অবস্থা খারাপ, আর বাইরে পাঠানোর তো কোনো প্রশ্নই নেই, কারণ সেখানে যুদ্ধ চলছে, আর আমার দেশের খাদ্য সংকট তখন দেখা যাবে। এই অবস্থায় আমার মনে হয় না ভারতবর্ষ আর কোনো কিছু এক্সপোর্ট করতে যাবে, সে তেল থেকে হোক আর সে খাদ্য থেকে হোক। আমি অনেক আগাম বলে ফেলছি, হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবেন এটাই হতে চলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পাকিস্তানকে কি আমেরিকা তালাক দিল? অর্থাৎ
আমেরিকা কি পাকিস্তানের হাত ছেড়ে দিল? পাকিস্তান একাকী হয়ে গেল? হঠাৎ করে যেভাবে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠছে, অস্বাভাবিক একটি ঘটনা। যেভাবে পাকিস্তানের পরমাণু বোমা এবং তাদের যে পরমাণু যে সকল উপকরণ রয়েছে, ইউরেনিয়াম, এটিকে আমেরিকা মনে করছে পৃথিবীর জন্য এবং তাদের অর্থাৎ আমেরিকার জন্য হুমকি। দ্বিতীয়ত আমেরিকা এমন যে শঙ্কা, সেই শঙ্কা প্রকাশ করেছে অন্য একটি কারণে, সেটি হলো দূরপাল্লার কিছু ক্ষেপণাস্ত্র পাকিস্তান উদ্ভাবন করেছে, যা দিয়ে পাকিস্তান থেকে সরাসরি আমেরিকাতে আক্রমণ চালানো সম্ভব। তো এই কারণের বাইরে অন্য আরো অসংখ্য কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, এটি পরীক্ষিত, দীর্ঘদিনের। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে যারাই ক্ষমতা এসেছেন তাদের সঙ্গে আমেরিকার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের একেবারে হাড্ডাহাড্ডি সম্পর্ক থাকার পরেও আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনোই নষ্ট হয়নি এবং বিভিন্ন কারণে সামরিক প্রয়োজনে আমেরিকা অকৃপণ হস্তে পাকিস্তানকে দিয়েছে। আর আমেরিকার সঙ্গে পাকিস্তানের এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পাকিস্তানের বহু সর্বনাশ হয়েছে। তাদের দেশটি একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আমেরিকার দাবিদারি করতে গিয়ে তাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেটা ভেঙে গিয়েছে। 50-এর দশকে, 60-এর দশকে এশিয়ার মধ্যে সবচাইতে ধনী রাষ্ট্র ছিল পাকিস্তান। এমনকি জাপান, চীন, মানে পাকিস্তানের জিডিপির কাছে কেউ ছিলই না। পাকিস্তান সিভিল সার্ভিসে যারা চাকরি করতেন তারা যদি ইউরোপ আমেরিকাতে ট্রেনিং দিতে যেতেন, ইউরোপ আমেরিকার লোকজন তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতো একটা বার্গারের জন্য। সেই পাকিস্তান এখন রীতিমতো একটি ভিক্ষুক রাষ্ট্র। এই কাজটি হয়েছে মূলত আমেরিকার দাবিদারি করার জন্য। পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি এবং সেই ফিউডাল সোসাইটির মধ্যে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছে আমেরিকার মদতে, পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি এবং সেখানে তালেবান সৃষ্টি, সেখানে আল কায়দার সৃষ্টি ইত্যাদি নানা বিষয় পাকিস্তানকে যেভাবে আমেরিকা ব্যবহার করেছে, এতে করে পুরো পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। জনাব ইমরান খান, তিনি আমেরিকার সাহায্য নিয়ে মূলত পাকিস্তানের ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তিনি অতিরিক্ত দেশাত্মবোধ এবং অতিরিক্ত দেশপ্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানকে একটি ব্যালেন্সিং কান্ট্রি তৈরি করার জন্য অনেকগুলো দেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন, মালয়েশিয়া, তুরস্ক থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে তিনি একটি ঐক্যবদ্ধ ওআইসির আদলে আলাদা একটি সংগঠন করার চেষ্টা করেছেন। এর ফলে সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক খারাপ হয়ে যায় আর আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। তার প্রেক্ষিতে তিনি ক্ষমতাচ্যুত হন এবং এখন জেলখানাতে তিনি সময় পার করছেন। জেল হবে না ফাঁস হবে, মরবেন না বাঁচবেন, এটা অনিশ্চিত। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পরে সেখানে শাহবাজ শরীফ একেবারে নাটকীয়ভাবে ক্ষমতা আসে। পাকিস্তান সেনাবাহিনীর মদদে শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তান যে মুসলিম লীগ, নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপর মাওলানা ফজলুর রহমান, যাকে সবাই ডিজেল মাওলানা হিসেবে জানেন, তার রাজনৈতিক দল, যাকে একসময় ইমরান খানের সেকেন্ড হ্যান্ড ছিল, আর বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, এই তিনটি দলের সঙ্গে ছিল রীতিমতো দা কুমড়ার সম্পর্ক। কেউ কারোর চেহারা দেখতে পেত না। আমেরিকার চাপে এবং সেনাবাহিনীর চাপে এই তিনটি দল একত্র হয়ে যায়। তারা সবাই মিলে ইমরান খানের বিরুদ্ধে দাঁড়ায় এবং একটি নির্বাচন
অনেকটা সমঝোতার নির্বাচন, অনেকটা সাজানো নির্বাচন, অনেকটা পাতানো নির্বাচন করে, যাকে বলা হয় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ঠিক বাংলাদেশে যে ধরনের পলিসি বিভিন্ন সময় আমেরিকা এবং ভারত করেছে, ঠিক একই পলিসি নির্বাচনে করে ইমরান খানের দলকে হারানো হয়। এবং তারা কোনো মতে একটু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। সরকার গঠন করার পরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপত্তি তাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আসে, এবং তারা কোনো অবস্থাতেই সেই অক্টোপাসের যে কামড়, সেখান থেকে বের হতে পারছেন না। তাদের অর্থনীতি তছনছ হয়ে গেছে। রাজনীতি অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনীতির যে মান, গুণগত মান হারিয়ে গেছে। সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের যে সম্পর্ক, সে সম্পর্ক অনেকটা মালিক এবং চাকরের পর্যায়ে চলে আসছে। সেনাবাহিনী মালিক আর রাজনীতিবিদ তাদের চাকর। যখন সেনাপ্রধানকে কোথাও ডাকা হয়, আসিফ মনিরকে কোথাও ডাকা হয়, সেখানে প্রধানমন্ত্রী তার সহকারী রূপে বা পিয়ন রূপে সেখানে উপস্থিত হন। এবং এই প্রথম নজিরবিহীনভাবে ভারতের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের উপরে পাকিস্তানের সেনাপ্রধানকে প্রাধান্য দেওয়ার জন্য আসিফ মনির নিজের মর্যাদা বাড়িয়ে নিয়েছেন। এখন তিনি ফিল্ড মার্শাল আসিফ মনির রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং পাকিস্তান সেনাবাহিনীতে আইয়ুব খানের পর এত ক্ষমতাধর কোনো সেনাপ্রধান আসেননি। ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা দাওয়াত করেছেন, আলাদা দাওয়াত করে তারকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, অ্যাজ ইট ইজ মনে হয় যেন পাকিস্তান রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার তিনি, জাতির পিতা তিনি। অন্যদিকে আসিফ মনিরের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অন্যরকম, একেবারে যাকে বলা হয় এতটা দহরম মহরম সম্পর্ক যে সৌদি আরবের জন্য আসিফ মনির জীবন দিবেন, আসিফ মনিরের জন্য সৌদি আরব জীবন দেবেন। এই অবস্থাতে যখন বছর খানেক আগে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা সামরিক চুক্তি হলো, সেই চুক্তিতে আমেরিকা তাদের অস্ত্র ভাণ্ডারের দুর্লভ সব অস্ত্র যেভাবে ভারতকে দমানোর জন্য পাকিস্তানের কাছে বিক্রি করার তারা সিদ্ধান্ত নিল, এতে করে পুরো ভারতবর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তো এই অবস্থার পরে আবার আমরা দেখলাম যে ইরান যুদ্ধ শুরু করার আগে পাকিস্তানকে দিয়ে তারা আফগানিস্তান আক্রমণ করালো, এবং এই আক্রমণ এখন পর্যন্ত চলছে। পাকিস্তান আমেরিকার অনুগত দাস রূপে, চাকর রূপে, তারা কখনো আমেরিকার কোনো আবদার তারা ফেলেনি। এমনকি এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে কান্নাকাটি করছেন হরমুজ প্রণালী রক্ষার জন্য, যেভাবে কান্নাকাটি করছেন ইরানের বিরুদ্ধে বন্ধু পাওয়ার জন্য, সেখানে আসিফ মনিরকে যদি বলা হয় যে যাও তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে এখন ইরানে গিয়ে যুদ্ধ করো, আসিফ মনির সঙ্গে সঙ্গে যুদ্ধ করবে এবং ইরান সীমান্তে গোলাবারুদ ছোড়া শুরু করে দেবে। তো এই যেখানে সম্পর্ক, তো সেখানে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা বিষোদ্গার করছে, কেন পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করছে না, কেন কথা আসছে যে পাকিস্তান আমেরিকা আক্রমণ করতে পারে বা আমেরিকা পাকিস্তান আক্রমণ করতে পারে, আর আমেরিকা যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পাকিস্তান 1 মিনিট দেরি না করে দিল্লি আক্রমণ করে বসবে। কারণটা কি? আমার মতে 3টি কারণ। প্রথম কারণ হলো যে পাকিস্তানের হাতে যে পরমাণু প্রযুক্তি রয়েছে, এই পরমাণু প্রযুক্তি তারা উত্তর কোরিয়াতে এর আগে পাঠিয়েছিল, দিয়েছিল, আপনাদের মনে আছে। এখন সন্দেহ হচ্ছে, আমেরিকার সন্দেহ হচ্ছে যে পাকিস্তান তার এই প্রযুক্তি, পরমাণু প্রযুক্তি এবং তার যে ইউরেনিয়াম, এগুলো চড়া মূল্যে তেলের বিনিময়ে তারা ইরানকে দিয়েছে। আদারওয়াইজ অন্য কোনো কারণ থাকতে পারে না রাতারাতি এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই মুহূর্তে ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য ডোনাল্ড ট্রাম্প রীতিমতো পাগল হয়ে গেছেন। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক শিথিল করা বা সেই সম্পর্ক একটি শীতল করার পরিবর্তে, উষ্ণ করার পরিবর্তে সেই সম্পর্কের মধ্যে বরফ জমিয়ে দেওয়ার জন্য দিল্লির পক্ষ থেকে কোনো চাপ থাকতে পারে, সেটাও হতে পারে। আর থার্ড হলো ইরান আমেরিকা যুদ্ধ এবং
পাকিস্তান আফগান যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকা যেভাবে পাকিস্তানের কাছ থেকে সাহায্য চেয়েছিল, সহযোগিতা চেয়েছিল, সেই সাহায্য সহযোগিতা পাকিস্তান সম্ভবত করতে পারছে না। এই তিনটি কারণ গেল। এর বাইরে পর্দার আড়ালে যে কারণটি, সেটি হলো বর্তমানে পাকিস্তানের যে অভ্যন্তরীণ সমস্যা যাচ্ছে, সেই অভ্যন্তরীণ সমস্যার ব্যাপারে পাকিস্তান হয়তো অনেকগুলো বিষয় আমেরিকার কাছে চাচ্ছে, অনেকগুলো বিষয় আমেরিকার গ্রিন সিগন্যাল তাদের প্রয়োজন, সেই বিষয়গুলো আমেরিকা তাদেরকে ঝুলাচ্ছে। এই কারণে খুব যাকে বলা হয় দ্রুততার সঙ্গে আমেরিকা এবং পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি নষ্ট হয়ে গেছে। আর এই সম্পর্ক নষ্ট হওয়ার যে ধারাবাহিকতা, এটা যদি চলতে থাকে, বিশেষ করে ইরান যুদ্ধে যদি আমেরিকা পরাজিত হয়, তাহলে পাকিস্তান মানে রীতিমতো অনেকটা স্বাধীন হয়ে পড়বে। আর পাকিস্তান যদি স্বাধীন হয়ে পড়ে, তাহলে বাংলাদেশের খবর আছে, ভারতের খবর আছে, সব মিলিয়ে। তো আগামীতে আমাদের আসলে সমস্যা আমাদেরকে ছাড়ছে না, একটার পর একটা সমস্যা আমাদের দিকে এগিয়ে আসছে। এখন সেই সমস্যায় পাকিস্তানের যে হঠাৎ করে বড় হয়ে যাওয়া, অথবা যে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি অবনতি, আমেরিকার সাথে উন্নতি অবনতি, ভারতের সাথে যুদ্ধাবস্থা, সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে, নতুন সরকারের অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে, আমরা কোন দিকে এগোচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আগামীতে হয়তো আরো ইন ডিটেলস আপনাদের সামনে বলতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।